শেয়ার বাজারে সেন্সেক্স, নিফটি, আইপিও, এক্সচেঞ্জ এগুলি কি? আমরা অনেক সময় শুনে থাকি না যে সেন্সেক্স 200 পয়েন্ট উপরে উঠে গেছে, নিফটি 200 পয়েন্ট নিচে নেমে গেছে। আমরা যেই খবরে জিনিসপত্রগুলো শুনে থাকি এগুলি কি? এই বিষয়টিকে আমরা একটি সহজ সাধারণ ভাষায় বোঝার চেষ্টা করব। আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর শেয়ার বাজার সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। শেয়ার বাজার এই বিষয়টিকে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরুন আপনি একটি শহরে বসবাস করেন। সেখানে একটি বাজারে আপনার একটি চায়ের দোকান আছে। সেই আপনার যে চা, আপনার প্রচুর মানুষ পছন্দ করে চা। আপনার যে চায়ের ইউনিকনেস, আপনার যে চায়ের কোয়ালিটি, টেস্ট প্রচুর মানুষ পছন্দ করে। আপনি ভাবলেন কি আমি একটি দোকান থেকে যদি প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারি, তাহলে যদি আরো দুটো বাজারে গিয়ে আরো দুটো দোকান খুলি তাহলে তা থেকে আমার বেশি প্রফিট হবে, বেশি ইনকাম হবে। আপনি কি করলেন? আপনার নিজের কাছে কিছু টাকা দিয়ে এবং বন্ধু-বান্ধবদের কাছ থেকে কিছু টাকা নিয়ে আর দুটো বাজারে দুটো দোকান খুললেন এবং সেখানে দেখলেন যে খুব ভালো পরিমাণে বিক্রি বাট্টা হচ্ছে। প্রচুর মানুষ চা আপনার পছন্দ করছে। তখন কি করলেন? আপনার যেই দোকান থেকে যে প্রফিট হচ্ছে সেই টাকা নিয়ে আপনার বন্ধু-বান্ধবদের মিটিয়ে দিলেন এবং আপনি ভাবলেন যদি এই শুধু ৩ টে দোকান কেন? আমি এই যে আমার এই চায়ের ব্যবসাটাকে গোটা পশ্চিমবঙ্গে তো নিয়ে যেতে পারি। তার জন্য একটা প্ল্যানিং দরকার। আপনি প্ল্যানিং করলেন। প্ল্যানিং করার পরে আপনি আপনার চায়ের বিজনেসটাকে বড় করার চিন্তাধারা নিলেন। শুধু প্ল্যানিং করলেই তো হবে না, তার জন্য টাকা পয়সার প্রয়োজন। আপনি কি করলেন? না ব্যাংকের কাছে গেলেন। ব্যাংকের থেকে টাকা নেয়া খুব একটা বড় সমস্যার ব্যাপার। ব্যাংকের বিভিন্ন প্রসেস আছে। সেই প্রসেসের মাধ্যমে গিয়ে টাকা নিতে হয় এবং টাকা ধরুন পেয়েই গেলেন। পেলেও ১০ থেকে ১২% ইন্টারেস্টে আপনাকে ব্যাংক থেকে টাকা নিতে হবে। আপনার যে বিজনেসটা পুরো ১ম দিনেই তো আর গোটা পশ্চিমবঙ্গে বিজনেসটা করা সম্ভব নয় বা দোকান খোলা সম্ভব নয়। ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আপনার ওই এগোতে পরের মাস থেকেই তো আপনার ইন্টারেস্ট শুরু হয়ে যাবে। দেখা যাবে আপনার বিজনেস বড় করার জায়গায় আপনি ইন্টারেস্টে আপনার তার থেকে বেশি হয়ে যাচ্ছে। তখন আপনি এই সময় মার্কেটে আছে কি না অ্যাঞ্জেল ইনভেস্টর। তারা কি করে? তারা আপনার ওই যে বিজনেসে তারা টাকা ইনভেস্ট করবে। আপনার কাছ থেকে ইন্টারেস্টও নেবে না বা আপনার কাছ থেকে টাকা পরবর্তীকালে চাইবেও না। তার পরিবর্তে আপনার যে বিজনেসের কিছু অংশীদারিত্ব নিয়ে নেবে। ধরুন আপনি 10% অংশীদারিত্ব দিয়ে ৳১,০০,০০,০০০ অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছ থেকে নিলেন। এটা নেয়ার পর আপনি কি করলেন? না আপনার বিজনেসটাকে গোটা পশ্চিমবঙ্গে খুব ভালো করে বড় করার চেষ্টা করলেন এবং ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালোভাবে তৈরি করলেন। দেখলেন যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ প্রচুর পছন্দ করছে আপনার চা। আপনার চায়ের যে ইউনিকনেসটা প্রচুর মানুষ পছন্দ করছে। আপনি কি ভাবলেন যদি আমি এই বিজনেসটাকে শুধু কেন পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ রাখবো, আরো ২-৩ টে রাজ্যে যেতে পারি। আপনি সেই ভেবে কি করলেন? না তার জন্য প্ল্যানিং তৈরি করলেন। প্ল্যানিং শুধু করলেই তো হবে না, টাকা পয়সার প্রয়োজন। আপনার যে ওই আরো ২-৩ টে রাজ্যে যাওয়ার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, ওটা তো আপনার কাছে থাকবে না বা পাবেন না। অ্যাঞ্জেল ইনভেস্টর কাছেও পাবেন না অত টাকা। তখন মার্কেটে আসবে ভেঞ্চার ক্যাপিটালিস্ট। একটা হচ্ছে সংস্থা বা একটা কোম্পানি হয়। ওরা কি করে না আপনার ওই যে বিজনেসের মডেল, বিজনেসের গ্রোথ, বিজনেসের যে প্রোডাক্টের কোয়ালিটি, বিজনেস সত্যিই স্কেলেবল নাকি এইসব কিছু বুঝে সুঝে আপনাকে টাকা দেবে বিজনেসটা বড় করার জন্য। তার পরিবর্তে কি করবে? ওরাও সেম আপনার কাছ থেকে কিছু অংশীদারিত্ব নেবে। আপনি ওদের থেকে ধরুন আরো ৳১,০০,০০,০০০ নিলেন, আরো ১০% অংশীদারিত্ব দিয়ে দিলেন। এতে কি হলো না আপনি আরো ৪-৫ টা রাজ্যে ছড়িয়ে যেতে পারলেন এবং খুব ভালোভাবে বিজনেসটা করার জন্য আপনি টাকা পেলেন ওদের কাছ থেকে। আপনি ধরুন এই টাকা পেয়ে বিজনেসটা করলেন এবং দেখলেন প্রচুর মানুষ পছন্দ করছে। ভালো রেসপন্স আসছে বিজনেস থেকে এবং আপনার বিজনেসে বেশ গ্রোথ আসছে। আপনি কি ভাবলেন যদি আমি এই যে ৩-৪ টে রাজ্যের মধ্যে সীমিত না রেখে গোটা ভারতবর্ষে আমি যদি আমার এই চায়ের ব্যবসাটাকে নিয়ে যাই তাহলে কেমন হয়? তাহলে আরো কি হবে না আরো প্রচুর ইনফ্রাস্ট্রাকচার এর প্রয়োজন। গোটা ভারতবর্ষে আপনাকে রিটেল দোকান খুলতে হবে। আপনার চায়ের যে ফ্লেভার পৌঁছে দিতে হবে মানুষের কাছে। তার জন্য কি প্রচুর বড় ইনফ্রাস্ট্রাকচার এর প্রয়োজন। তখন যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা না পাবেন আপনি অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে, না পাবেন আপনি ভেঞ্চার ক্যাপিটালিস্ট এর কাছে। তখন কি করতে হবে? তখন আপনাকে বাজার থেকে পয়সা তুলতে হবে। বাজার থেকে বলতে ধরুন পাবলিক বা জনসাধারণের কাছ থেকে আপনাকে টাকা তুলতে হবে। তারও একটা প্রসেস আছে। এই যে ধরুন যদি কোনো কোম্পানি পাবলিকের কাছ থেকে টাকা তুলে তখন কিভাবে তোলে? না আইপিও এর মাধ্যমে তুলে। ধরুন যে দেখবেন যদি কোনো কোম্পানির পিছনে পাবলিক লিমিটেড লেখা থাকে তাহলে মনে করবেন যে ওই কোম্পানিটা অটোমেটিক্যালি কোম্পানিটা পাবলিকের কাছ থেকে টাকা তুলে নিয়েছে। তার জন্য ওর পিছনে পাবলিক লিমিটেড লেখা থাকে। এই যে আইপিও আনার অনেকগুলি প্রসেস আছে। আপনি তো হুট করে চাইলে মার্কেটে আইপিও আনতে পারবেন না। তার জন্য কি হয়? আপনাকে আপনার কোম্পানিকে
কিছু ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে বা ক্রাইটেরিয়া দেখবে কোম্পানি। তার জন্য আপনাকে একজন আন্ডাররাইটার বা ইনভেস্টর ব্যাংকারকে হায়ার করতে হবে। তারা আপনার বিজনেসের অল ওভার গ্রোথ দেখবে, আপনার বিজনেসের যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল যে ব্যাপার আছে ওগুলো দেখবে, কিছু কিছু ক্রাইটেরিয়া পূরণ করবে। ধরুন প্রতিদিনের সেলস কমসে কম আপনাকে 10 লক্ষ টাকা হতে হবে, এরকম আরও অনেক ক্রাইটেরিয়া আছে, তারা সেগুলো চেক করবে। চেক করার পরে আপনার ওই যে কোম্পানিটাকে ওটাকে কী করবে না, ওরা একটা প্রোফাইল তৈরি করবে। প্রোফাইল তৈরি করার পর সেবির কাছে অ্যাপ্রুভেলের জন্য পাঠিয়ে দেবে। সেবির কাছ থেকে যদি অ্যাপ্রুভেল না পায় কোনো কোম্পানি, তাহলে শেয়ার বাজারে আসতে পারে না। সে কোনো কোম্পানিকে শেয়ার বাজারে আসতে হলে তাকে সেবির কাছ থেকে অ্যাপ্রুভেল নিতে হবে, এবং নেওয়ার পরে আপনাকে কী করতে হবে না, শেয়ার বাজারে আসার জন্য আপনাকে একটা নোটিশ দিতে হবে আইপিও আনার জন্য, এবং রেজিস্টার করতে হবে কোম্পানিটাকে। শেয়ার বাজারে আনার জন্য আপনাকে আইপিওর জন্য রেজিস্টার করতে হবে। আপনি ধরুন ওটা করে দিলেন, তারপরে কি আপনি কি করবেন না, আপনি কি মাইকে করে হাঁকিয়ে হাঁকিয়ে বেড়াবেন যে আমার কোম্পানির আইপিও আসছে, তা না। কিছু একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আপনি আপনার আইপিওটাকে আনলেন। আইপিও আনার পরে একটা আইপিওর যে শেয়ার আনবেন তার একটা নির্দিষ্ট দাম ঠিক করতে হয়। শেয়ার বাজারে আসার সময় আইপিওর দামটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার শেয়ারের দাম খুব বেশি রেখে ফেলেন বা খুব কম রেখে ফেলেন, দুদিকেই সমস্যা আছে। তার জন্য একটা নির্দিষ্ট দাম রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার শেয়ারের দাম যা ইচ্ছা রাখতে পারেন, কিন্তু যা ইচ্ছা রাখলে ধরুন আপনি আপনার কোম্পানির শেয়ারের দাম খুব বেশি রাখলেন, তাহলে কি হবে না, বেশিরভাগ মানুষ আপনার কোম্পানির শেয়ারে ইনভেস্ট করবে না। তাহলে কি হবে না, শেয়ার বাজারে ওই আইপিওটা ফেল হবে। ফেল হলে মানে অ্যাকচুয়ালি আপনার যে কোম্পানির রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। এলআইসি কোম্পানি যখন তার আইপিওর শেয়ারের দাম এনেছিল 949 টাকা, এবং মার্কেট থেকে প্রায় 21,000 কোটি টাকার মতো তুলেছিল, এবং তার বিজনেসের মধ্যে বিভিন্ন কাজের জন্য লাগিয়েছিল। তার পরিবর্তে কি না, প্রতিটা মানুষ যারা সেই কোম্পানির শেয়ার করে কিনেছিল তাদের দিকে তার শেয়ারের কিছু অংশ দিয়েছে। আবার ধরুন শেয়ার বাজারে কোনো কোম্পানি 1 লক্ষ শেয়ার নিয়ে আসলো, যদি ওই কোম্পানির শেয়ার কেনার জন্য প্রায় 5 লক্ষ মানুষ অ্যাপ্লাই করে, তখন কি হবে, তখন ওই যে কোম্পানির শেয়ার লটারির মাধ্যমে মানুষকে দেয়া হবে, এবং এই যে লটারির মাধ্যমে পাবে কেউ পাবে না। আইপিওর মাধ্যমে কোম্পানি শেয়ার বাজারে আসার পরে কোম্পানি আইপিওর মাধ্যমে যে টাকাটা তুলে পাবলিকের কাছ থেকে, সেটা তার কোম্পানির গ্রোথের কাজে ব্যবহার করে। তার টাকাটা তুলে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচারের কাজ, বিভিন্ন রকম গ্রোথের যে কাজে ব্যবহার করে, তারপরে কোম্পানির শেয়ার নিচে যাক ওপরে যাক কোম্পানির কিছু যায় আসে না। কিন্তু আমরা অনেক সময় টিভিতে যে দেখে থাকি যে কোম্পানির শেয়ার প্রাইস পড়ে গেলে মালিকরা একটু বিভ্রান্ত হয়। এর প্রধান কারণ হচ্ছে, ধরুন কোম্পানি শর্ট টার্মের জন্য কিছু ব্যাংক থেকে লোন নেবে। শেয়ার কোম্পানি যে লোন নেবে তার জন্য খালি হাতে তো ব্যাংক আপনাকে লোন দেবে না। তার জন্য কোম্পানিকে কি করতে হবে না, ব্যাংকের কাছে কিছু শেয়ার জমা রাখতে হবে। ধরুন আপনার শেয়ারের দাম হচ্ছে 1,000 টাকা, আপনি কি করবেন না, ব্যাংকের কাছ থেকে 600 টাকার মাপেই টাকা পাবেন, এবং যদি কোনো কারণে আপনার শেয়ারের দাম কমে যায় তাহলে ব্যাংক কি করবে না, আপনার কাছ থেকে আরো বেশি শেয়ার জমা রাখতে চাইবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, কোম্পানি কি করে না, দ্বিতীয়বার আইপিও আনে। এই দ্বিতীয়বার আইপিও আনাটাকে এফপিও বলা হয়। ধরুন কোম্পানি দ্বিতীয়বার আইপিও আনতে চাইলো, তখন কিন্তু কোম্পানি তার নিজের মতো করে যে কোম্পানির আইপিওর প্রাইস ফিক্সড করতে পারবে না। বর্তমান মার্কেটে যে প্রাইসটা আছে ওই প্রাইস হিসাবেই আপনাকে আইপিও আনতে হবে। তখন কি হয় না, অল ওভার যে কোম্পানি যে টাকা তুলতে চায় তার থেকে সেই টাকা তুলতে হলে অনেক বেশি পরিমাণ শেয়ার দিতে হয়। সেই জন্যই কোম্পানির মালিকরা চায় কি, যাতে কোম্পানির ওই যে প্রাইসটা ওটা মানে নিচে না নামে বা পড়ে যেন না যায়। এবার ধরুন ওই যে কোম্পানি আইপিও আনলো, সেই আইপিওর সময় প্রচুর মানুষ অ্যাপ্লাই করে, কিছু মানুষ পায় কিছু মানুষ পায় না। ধরুন আপনি কোম্পানির যে আইপিও এসেছিল অ্যাপ্লাই করেছেন, পেলেন না আইপিও, তখন কি করতে হবে, যখন যেসব মানুষ এই যে কোম্পানির আইপিও পেয়েছিল তাদের কাছ থেকে আপনাকে দামাদামি করে মানে কোম্পানির শেয়ারটা কিনতে হবে। এই যে যেই জায়গাটায় এই কোম্পানির শেয়ার কেনা বেচা এবং দামাদামি হয় ওইটাকেই বলা হয় এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জ, ভারতবর্ষে দুটি বড় এক্সচেঞ্জ রয়েছে, একটা হচ্ছে যে বিএসসি এবং এনএসসি। সর্বপ্রথম বোম্বেতে প্রেমচাঁদ নামক একজন ব্যক্তি 1875 সালে এই বোম্বে এক্সচেঞ্জের সূচনা করে। তখন একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে সেখানে এই শেয়ারকে দামাদামি করে মানুষ কেনাবেচা করতো, এবং খাতা কলমে লেখালেখির মাধ্যমে কেনাবেচা হতো। তখন প্রথম এই শেয়ার মার্কেটের
যে শুরুয়াতটা হয়। পরবর্তীকালে এই যে বিএসসির এর সাকসেসটা দেখে না সরকারও এনএসসি নামে একটা সংস্থা নিয়ে আসে। সে না 1992 সালে সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতির মাধ্যমে একদম নতুন টেকনোলজিতে এই মানে জিনিসটাকে নিয়ে আসে। পরবর্তীকালে বিএসসিও কম্পিউটারাইজ মাধ্যমে এই প্রযুক্তিটাকে নিয়ে চলে আসে এবং এখন কি মানুষ একটা ক্লিকে শেয়ার কেনা বেচা করতে পারে। আমরা অনেক সময় শুনে থাকি না, সেন্সেক্স 200 পয়েন্ট নিচে নেমে গেছে, নিফটি 200 পয়েন্ট উপরে উঠে গেছে। এই বিষয়গুলি কি, ভারতবর্ষের সব থেকে বড় দুটো এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে যে এনএসসি এবং বিএসসি। এই এনএসসি এবং বিএসসির মধ্যে প্রায় 5,000 কোম্পানি লিস্ট আছে। প্রতিটা কোম্পানিকে তো একসাথে মানে অ্যানালাইসিস করে তাকে টোটাল মার্কেটকে প্রেডিক্ট করা সম্ভব নয়। তাই এনএসসি কি করেছে না, ভারতবর্ষের সব থেকে বড় 50টা কোম্পানিকে এবং বিএসসি ভারতের সব থেকে বড় 30টা কোম্পানিকে একটি লিস্ট তৈরি করে দিয়েছে, যেটা হচ্ছে যে এনএসসি 50টা বেস্ট কোম্পানি তাকে নিফটি বলা হয় এবং বিএসসির 30টা বেস্ট কোম্পানি ওটা হচ্ছে যে সেন্সেক্স বলা হয়। এই যে বেস্ট কোম্পানিটা বুঝবে কি করে যে কোনটা বেস্ট কোনটা বেস্ট না? কোনো কোম্পানির টোটাল শেয়ার কত আছে এবং তার সাথে যে শেয়ার প্রাইস কোম্পানির সেটাকে গুণ করলে যে পরিমাণ টাকা হবে, যেই কোম্পানির সব থেকে বেশি হবে সেই কোম্পানি সব থেকে বড়। এই হিসাবে 30টা এবং 50টা লিস্ট করা আছে। যদি কোনো কোম্পানির শেয়ার কন্টিনিউ নিচে নামতে থাকে বা পড়তে থাকে, তখন কিন্তু সেই কোম্পানিটা ওই শেয়ারের লিস্ট থেকে বেরিয়ে চলে যাবে এবং তার পরিবর্তে অন্য একটি শেয়ার চলে আসবে। সেই জন্যই বলা হয় যে নিফটি এবং সেন্সেক্স এই যে দুটি লিস্ট টোটাল মার্কেটটাকে শেয়ার বাজারে কোম্পানির এই যে বিভিন্ন স্টকের দাম বাড়ে কমে কেন হয়, এর পিছনে তো বিভিন্ন রকম কারণ আছে। এর প্রধান কারণ হলো শেয়ার বাজারে 3 রকম ইনভেস্টার বা মানুষ থাকে। একটা হচ্ছে যে রিটেল ইনভেস্টার, আরেকটা হচ্ছে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আরেকটা হচ্ছে যে রেটিং এজেন্সি। ঠিক আছে? এই যেমন ধরুন রিটেল ইনভেস্টার আমার আপনার মতো সাধারণ যারা অল্প পরিমাণ টাকা নিয়ে শেয়ার বাজারের মুভমেন্ট দেখে ইনভেস্ট করে তারা হচ্ছে রিটেল ইনভেস্টার। আর যারা ইনস্টিটিউট, যেমন ধরুন বিভিন্ন রকম যে ইন্ডেক্স ফান্ড আছে, বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড আছে, এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, এরা কি করে না একটা প্রেডিকশন করে যে এই সময় শেয়ারের প্রাইসটা অনেকটাই কম আছে, সেই সময় তারা প্রচুর পরিমাণে টাকা ওই শেয়ারে নিবেশ করে। এই যে নিবেশ করে, এই যে প্রচুর পরিমাণে শেয়ারে টাকাটা নিবেশ করছে, ওরা হচ্ছে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার। ওরা একটা ইনস্টিটিউট, ওরা যখন মানে টাকাটা নিবেশ করবে তখন শেয়ারের প্রাইস উপরে উঠে। আর একটা হচ্ছে যে যারা আছে তারা হচ্ছে রেটিং এজেন্সি। তারা কি করে না অল ওভার ভারতবর্ষের যে পরিস্থিতি, অল ওভার ভারতবর্ষের অর্থনৈতিক বা বিভিন্ন প্রাকৃতিক পরিস্থিতি, এগুলোকে হিসাব করে বিচার বিবেচনা করে অল ওভার মার্কেটটাকে প্রেডিক্ট করার চেষ্টা করে। যেমন পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক কেমন, এই সমস্ত বিষয়গুলিকে দেখে শুনে ভেবেচিন্তে একটা মার্কেটটাকে প্রেডিকশন করার চেষ্টা করে। তার জন্যই শেয়ার বাজার উপরে বা নিচে যায়। এবার ধরুন আপনি একজন বড় ইনভেস্টর, আপনার কি উচিত? ভালো করে রিসার্চ করে আপনার শেয়ার বাজারে আসা প্রয়োজন। আপনি যদি না তাই করেন, আপনি যদি কোনো লোকাল টিপস থেকে মার্কেট থেকে টিপস, যে বর্তমানে প্রচুর পরিমাণে টিপস মার্কেটে আছে, টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ধরুন হোয়াটসঅ্যাপ চ্যানেল, বিভিন্ন প্রচুর মানুষকে টিপস দিয়ে থাকে যে এই কোম্পানির শেয়ারটা কেন তাহলে বাড়বে, তাহলে আপনার প্রফিট হবে। এই যে যদি কোনো মানুষ টিপসের চক্করে পড়ে, নিজে যদি না শেখে বা কোনো মানে অ্যাপ্রুভেল যে রেটিং এজেন্সি আছে ওদের সহায়তা না নিয়ে যদি শেয়ার বাজারে টিপসের চক্করে পড়ে যদি ইনভেস্ট করে, তাহলে তার লস হবেই। এটা হচ্ছে যে 100%। ধরুন একটা টেলিগ্রাম চ্যানেলে 4,000-এর মতো মানুষ আছে, তাদের দিকে দুভাগে ডিভাইড করে একজনকে বাই বললো, একজনকে সেল বললো, এভাবে চলতে থাক 3-4 বারের বেলায় প্রায় 250 জন মানুষ, তাদের প্রেডিকশন তো ঠিক হবেই, 4 বার ঠিক হবে। তখন ওই যে টিপস যারা দিচ্ছে ওরা বলবে আপনাদের আমি 4 বার আমি টিপসটা ঠিক করে দিয়েছি, তার পরিবর্তে আমাকে কিছু টাকা দিতে হবে, একটা ফিস থাকে তো দিতে হবে। ফিস দিলেন আপনি, ফিস দেওয়ার পরে আপনাকে যে অনেকে কি করে এই ফিসটা নেওয়ার পরেই পালিয়ে যায়, তারা আর আপনাকে টিপস দেবে না, আপনার সঙ্গে কোনো যোগাযোগই রাখবে না। অনেকেই করে না, ওই টিপস যে আপনার কাছ থেকে পয়সা নিল তারপরেও টিপস দেবে। 5 বার টিপস দিলে একবার তো আপনার সঠিক হবে, বাদ বাকিবার ভুল হয়ে যাবে। আলটিমেট দেখতে গেলে যে আপনার অল ওভার লসই হচ্ছে। এই জন্যই কোনো টিপসের চক্করে না গিয়ে
যদি কোনো রিলায়েবল যে সোর্স সেখান থেকে যদি আপনি দেখে ইনভেস্ট করেন বা শিখে ইনভেস্ট করেন তাহলে খুব ভালো হয়। শেয়ার বাজারে 85% মানুষ যারা টিপস নিয়ে ইনভেস্ট করে তাদের 85% মানুষের লস হয়। শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য আপনার কাছে 3টে জিনিস থাকা খুবই জরুরি। একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। এই বিষয়টিকে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরুন আপনি আপনার এলাকায় একটি মুদির দোকানে গেছেন। সেখানে গিয়ে চাল, ডাল, আলু বিভিন্ন রকম জিনিসপত্র আপনি কিনলেন। কিনে জিনিসপত্রগুলিকে আপনি একটা ব্যাগে রাখলেন। ব্যাগে রাখার পরে আপনি আপনার মানি পাস পকেট থেকে বের করলেন এবং দোকানদারকে টাকা দিলেন। আপনি যে ওই আপনার যে মানি পাস থেকে যে টাকাটা দিলেন, ওই মানি ব্যাগটা ওটা আপনার কাছে সেভিংস অ্যাকাউন্টের মতো কাজ করলো। ওটা যে আপনি সেভিংস অ্যাকাউন্ট যেটা আপনার টাকা ছিল ওখান থেকে নিয়ে গিয়ে আপনি জিনিসপত্র কিনলেন এবং আপনি যে ওই জিনিসপত্র কিনে আপনার যে ব্যাগে রাখলেন না, ওটা আপনার হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট এবং আপনি নিজে যে কেনা বেচাটা করলেন, কিনলেন এবং টাকাটা দিলেন, আপনি ট্রেডিং অ্যাকাউন্টের মতো কাজ করলেন। আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে যেমন কত টাকা আছে দেখতে পান, ঠিক তেমনভাবেই আপনি আপনার ডিমেট অ্যাকাউন্টে কতগুলি কোন কোন কোম্পানির শেয়ার আছে আপনি সবই দেখতে পাবেন। এবার আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে কি করতে হবে? এটা আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে ট্রেডিং অ্যাপস, ডিমেট অ্যাপস বা ইনভেস্টমেন্ট অ্যাপস বলে আপনি সার্চ করবেন এবং প্রচুর অ্যাপস চলে আসবে। তার মধ্যে একটা নিয়ে আপনি কি করবেন, তার কেওআইসি পূরণ করে তার বিভিন্ন রকম ফর্মালিটি থেকে ওগুলো পূরণ করে আপনি সাবমিট করে দিলে কিছুদিনের মধ্যেই আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয় ওই কোম্পানির আপনার হেল্পলাইন নাম্বারে কল করলে ওরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে যে কিভাবে আপনাকে ইনভেস্টমেন্টটা শুরু করতে হবে।